ডাক্তাররা যে সিদ্ধান্তটা নিয়েছেন সর্বান্তকরণে সেটাকে সমর্থন জানাচ্ছি। কেন জানাচ্ছি পরবর্তী ধাপে আমি বিশ্লেষণ করব। দেখুন, প্রথম যে পার্টটা তুমি বললে, এই পার্টটাতে সব থেকে বড় গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর আদৌ কি সদিচ্ছা ছিল? আমার মনে হয় না। কারো মনে হয় না। কেন মনে হচ্ছে না? কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি সুপ্রিম কোর্টে পরবর্তী হিয়ারিং এ 18 তারিখে একটা ফাইল প্রেজেন্ট করতে দেবেন কপিল সিব্বলকে। যে আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করছে, এবং আমরা দেখেছি গত 2-3টে হিয়ারিং এ উনি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারছেন না। এইবার শেষ স্ট্রিমিং এ আমরা দেখেছি, শেষ হিয়ারিং এ আমরা দেখেছি, মাফ করবেন, যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন না এবং যেগুলো অত্যন্ত ভ্যালিড প্রশ্ন এবং সরাসরি, আমি রিপিট করছি, সরাসরি অভয়ার ধর্ষণ এবং হত্যার যে নারকীয় ষড়যন্ত্র, সেটা সম্পর্কিত কোনো প্রশ্নের উনি জবাব দিতে পারছেন না। উনি জবাবটা কি দিলেন? নতুন একটা ইস্যু তুললেন, জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতিতে বাংলার নাকি লক্ষ লক্ষ মানুষের সমস্যা হচ্ছে। 23 জন নাকি আগের দিন বলেছিলেন 23 জন তারা মারা গেছেন বিনা চিকিৎসায়, তার কোন রকম ডকুমেন্ট দেননি। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে এই প্রশ্নটা হয়নি কেন, যে এই 23 জন বলুন 25 জন বলুন, তাদের ডিটেলটা আপনারা কি দিতে পারবেন ফাইলে, অ্যাটাচমেন্টে, যে তারা কোথাকার বাসিন্দা, কি রোগ হয়েছিল, তাদের অ্যাড্রেস কি, তারা কোন হসপিটালে এসেছিল, শুধু আরজি করে না অন্যান্য হাসপাতালে, এটার কোনো ডিটেল কিছু আসেনি। এবং তখন এই যে বারবার যেটা দেখানোর চেষ্টা করেছে, যে এটাকে আমরা আগেও বলি অপরাধ বা ক্রিমিনাল জগতের ভাষায় ডিকয় টার্গেট, মানুষের ফোকাস বা টার্গেটটাকে উনি সরিয়ে দিতে চাইছেন। যে এই যে নারকীয় হত্যা ধর্ষণের ষড়যন্ত্র এবং যে ঘটনাটা ঘটেছে, সীমাহীন দুর্নীতির আঙ্গুল উঠছে, শুধু আরজিকর নয়, পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর, এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব মুখ্যমন্ত্রীর, কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী। এবং পুলিশি ব্যর্থতা শুধু নয়, পুলিশ যেভাবে ঠান্ডা মাথায় সাহায্য করেছে বলে যে অভিযোগ উঠছে, যে তদন্ত প্রক্রিয়াকে ঢিলে করে দেওয়া, সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণগুলোকে লোপাট করে দেওয়া, আর এটা শুধু আমি বলছি না, এটা সারা দেশ জুড়ে বলছে, সমস্ত সংবাদ মাধ্যমে, টেলিভিশন চ্যানেলে আসছে। এমনকি মহামান্য বিচারপতি পারদিওয়ালা উনি নিজে বলেছেন, আমার 30 বছরের ক্যারিয়ারে আমি এরকম জিনিস দেখিনি। ছত্রে ছত্রে দেখা গেছে প্রমাণ লোপাট এবং গরমিল। সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ব্যবস্থাটা চলে এলো, যে জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে বা হরতালে বা তাদের কর্মবিরতিতে নাকি বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এবং তাতে মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন, এটা অর্ডার নয়, এটা রিকোয়েস্ট ছিল, একটা অবজারভেশনের একটা কমেন্ট ছিল জুনিয়র ডাক্তারদের উপরে, যে আপনারা কাজে যোগদান করুন। সেম তার সঙ্গে আরেকটা কথা বলেছিলেন, যে আপনাদের সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকার নেবে। আমি একটা জিনিস খুব পরিষ্কার দেখলাম, সেখানে প্রথমত মহামান্য প্রধান বিচারপতি এটা বলেননি যে আপনারা কাজে যোগদান করুন, যোগদান না করলে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় আমি তাতে সমর্থন করব। সম্পূর্ণ ভুল বলেছেন। অন রেকর্ড এটা অ্যাভেলেবল। মহামান্য প্রধান বিচারপতির কথাকে উনি বিকৃত করে বলেছেন। মহামান্য প্রধান বিচারপতি বলেছেন যে আপনারা যদি কাজে যোগদান না করেন, যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় আমরা তাতে বাধা দেব না বা অংশগ্রহণ করব না। একবারও বলেননি সমর্থন করি। দুটোতে আকাশ পাতাল তফাৎ। এবং ওটা উনি জেনে বুঝে মিথ্যা কথা বলেছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। এবং যে দাবিগুলো নিয়ে আজকে জুনিয়র ডাক্তারদের ফেডারেশন ফ্রন্ট যেটাই বলো, তারা যে বৈঠকে উপস্থিত ছিল না, প্রত্যেক কটা দাবি এবং প্রত্যেক কটা যুক্তি সম্পূর্ণ এয়ার টাইট, ওয়াটার টাইট যুক্তিযুক্ত। উনি চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী ডকুমেন্ট তৈরি করার,
যে দুবার আমি ডেকেছি, 3 নম্বর বার ডেকেছি, অথচ জুনিয়র ডাক্তাররা ওনারা সাপোর্ট করছেন না, ওনাদের সদিচ্ছা নেই, ওনারা আসতে চাইছেন না। এবং সেটা যাতে 18 তারিখের হিয়ারিং এ প্রথমবারের মতো কপিল সিব্বল একটু আত্মবিশ্বাস নিয়ে একটা ফাইল দিতে পারেন। সামান্য প্রধান বিচারপতি একটা উপদেশ দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন যে আপনারা ডিউটি যোগদান করুন, কারণ তার আগে কপিল সিব্বল যেরকম ভাবে সম্পূর্ণ ভুল ভ্রান্ত তথ্য দিচ্ছিলেন যে 1000 লোক নাকি হার্ট পেশেন্ট তারা অপারেশনের জন্য ওয়েট করছে, যেটা মুখ্যমন্ত্রীও বললেন। এটা অতি কোনো বড় পাগলও বিশ্বাস করবেন না যে হার্ট পেশেন্টের হার্ট সার্জারি জুনিয়র ডাক্তাররা করবে। কাকে বোঝাচ্ছেন উনি? অবশ্য উনি তো আবার কিডনিতে নাকি ক্যাথ ল্যাব শুনলাম, সারা পৃথিবী চিকিৎসা জগতে নাকি তোলপাড় পড়ে গেছে যে কিডনিতে নাকি ক্যাথ ল্যাব ব্যবহার করা হয়। যে এনিওয়ে, আমি ওর মধ্যে যাচ্ছি না, এটা যার যার শিক্ষা রুচির ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন যেটা, এটা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটা দুর্দান্ত মুভমেন্ট, স্ট্র্যাটেজিক মুভ, যে ওনারা গেছিলেন। ওনারা যদি না যেতেন সেটা হতে পারতো ওই অ্যাডেড ফিউল ইন দ্য ফায়ার। তাতে কপিল সিব্বলের পক্ষে সুবিধা হতো মহামান্য প্রধান বিচারপতিকে বোঝানোর যে সুপ্রিম কোর্টের উপদেশ, অনুরোধ, যাই বলো না কেন, সেটাকে জুনিয়র ডাক্তাররা অমান্য করছে। এটা একটা পারসেপশন তৈরি হয় এবং পরবর্তী পারসেপশনে নিয়ে আসতেন যে এরা এই যে দাবিগুলো করছে সেই দাবিগুলো ন্যায্য নয়, এনারা রাজনীতি করতে চাইছেন। এই যে প্ল্যানটা, এটা ভেস্তে দিয়ে লাইভ সম্প্রচারে আপত্তির কারণটা কি মুখ্যমন্ত্রীর, সেটা কপিল সিব্বল যদি রাজ্যের প্রতিনিধি হন ওনাকে কিন্তু সুপ্রিম কোর্টে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী একটা গ্রাউন্ড তৈরি করছিলেন যে এসমা লাগাবো, এবং সুপ্রিম কোর্টকে এসমা লাগানোর সাহস নেই। ওনার যদি ক্ষমতা থাকে, আবার বলছি, রিপিট করছি, ওনার যদি ক্ষমতা থাকে উনি একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা করে দেখান। সিনিয়র ডাক্তাররা তারাও বলেছেন যে যদি একজনও জুনিয়র ডাক্তারের ওপরে এই ঘটনার বেসিসে কোন রকম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বা পুলিশি কারবাই হয়, শুধু সরকারি হাসপাতাল নয়, সমস্ত প্রাইভেট হসপিটালে আমরা কর্মবিরতিতে চলে যাব। এবং আমি তার সঙ্গে এটাও অ্যাড করি, আমি যদিও বাংলার জনগণের প্রতিনিধি নই, কিন্তু আমি একজন নাগরিক। আমার মনে হয় নাগরিক সমাজও চুপচাপ বসে দর্শকের মতো দেখবে না। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোন রকম আক্রমণ নেমে আসে, তাহলে কিন্তু এই নাগরিক সমাজ আরো আক্রমণাত্মক ভাবে রাস্তায় নামবে এবং এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে থাকবে। ওদের প্রতিটা পদক্ষেপে আমাদের সম্পূর্ণ সহমতি, সমর্থন রয়েছে। আবার পরিষ্কার বলে দিয়ে, এদের যে দাবিগুলো ছিল জুনিয়র ডাক্তারদের, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে অভয়ার বিচার। এবার অভয়ার ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা খুব ভালো করে জানেন, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি নিজেকে যতই ক্ষমতাশালী বা যাই ভাবুন না কেন, ওনার ক্ষমতা নেই, কারণ এটা এখন আদালতের বিচারাধীন, তদন্ত চলছে এবং সুপ্রিম কোর্ট ওখানে কোনো কিছু করতে পারে না। এটা হাইকোর্ট যা করা করবে, এবং কলকাতা হাইকোর্টের আদেশে সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের আদেশে করছে না। দ্বিতীয়ত, এটার বিচার প্রক্রিয়া সিবিআই স্পেশাল কোর্ট, সেশন কোর্ট হয়ে হাইকোর্টে যাবে, তারপর সুপ্রিম কোর্টে যাবে, সেটা অনেক দেরি। এবং সেখানে বিচার পাওয়ার অধিকার কারোরই হতে পারে, কেউই বলতে পারে। এখানে কোনো জুনিয়র ডাক্তাররা বলেননি যে মুখ্যমন্ত্রী 10টা লোক বা 5টা লোক বা যারা অভিযুক্ত তাদের ফাঁসি দিয়ে দেবে, তাদের 10 বছরের জেল দিয়ে দেবে। এটা কোনো পাগল নয়, এটা ভুলে গেলে চলবে না। এই জুনিয়র ডাক্তাররা যথেষ্ট পড়াশোনা করা, বাংলার এরা রত্ন, পয়সা দিয়ে এরা ডিগ্রি নিচ্ছে না, বা ওই ফেক ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডিগ্রি নিচ্ছে না, এরা রীতিমতো জয়েন্ট এন্ট্রান্স দিয়ে সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ছে। এরা আমাদের বাংলার ভবিষ্যৎ। সুতরাং এরা মূর্খের মতো ওই ডিমান্ড করবে না, বিচারের দাবি নিশ্চয়ই হবে। এবার বিচার কি করে সুনিশ্চিত হবে? বিচার সুনিশ্চিত করতে গেলে যে বিচারের যে প্রক্রিয়া, সেটা সব থেকে আগে যে অভিযোগ জুনিয়র ডাক্তারদের রয়েছে, নাগরিক সমাজের রয়েছে, এবং যেটা প্রত্যেক দিন বাংলার প্রতি কটা খবরের কাগজ, টিভি চ্যানেলে বারবার বলছে, যে বিচার প্রক্রিয়ার যে সব থেকে গুরুত্বপূর্ণ তদন্ত প্রক্রিয়া, সেটাকে ভয়াবহভাবে ট্যাম্পার করা হয়েছে। এবং তার দায়িত্ব কিন্তু যে প্রশ্নগুলো উঠছে, যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট করছে, এমনকি সুপ্রিম কোর্ট যখন বলেছিলেন প্রধান বিচারপতি যে পরের দিন আপনি দায়িত্বশীল পুলিশ অফিসারকে আনুন, কাউকে নিয়ে যায়নি।
সেখানেও কিন্তু একটা কোর্টের অর্ডারের কিন্তু ভায়োলেশন হয়েছে। এখানে পুলিশের সম্পর্কে এত অভিযোগ এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে তার দায়িত্ব নিতে হবে। উনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে আপনারা যদি মনে করেন ইন্টেলিজেন্সের ফেলিওর, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করছি। ওই যে হামলাটা হয়েছিল 14ই আগস্ট আরজিকর হাসপাতালে, এত বড় যে দায়িত্ব জ্ঞানহীন, এবং প্রকাশ্যে বলেছেন যে দায়িত্ব আমার, যে ফেলিওর হয়েছে। তারপরও যদি সুষ্ঠু বিচারের জন্য তাকে তার অপসারণ চায় জুনিয়র ডাক্তাররা, এটা সম্পূর্ণ ভ্যালিড। এবং পুলিশ কমিশনার পদে থাকবেন না পদত্যাগ করবেন সেটা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়ের মধ্যে আসেই না। সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে লাভ নেই, এক। দ্বিতীয়ত, এই যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন বিরূপাক্ষ, অভিক, উত্তরবঙ্গ গ্যাং, সুশান্ত, সন্দীপ, এদের যে অপসারণের যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ যুক্তিযুক্ত, এবং এটাও সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় নয়, আদালতের বিচার্য বিষয়ের মধ্যে নেই। এটাতে আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, যেটা মহামান্য প্রধান বিচারপতি এবং ডিভিশন বেঞ্চ বলেছেন, যে এদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তা বলতে কি বোঝাচ্ছেন? যে এক একটা হসপিটালে 4টে সিভিক ভলেন্টিয়ার, 10টা পুলিশ, আর কোথাও কোথাও সিআইএসএফ দিয়ে দেবো নিরাপত্তা? আসল বিপদটা তো বারবার বলা হয়েছে যে পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার চলছে, যে উত্তরবঙ্গে মাফিয়াদের রাজ চলছে, যেখানে এই সিভিক ভলেন্টিয়ার, সিআইএসএফ, পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, তারা সন্দীপ ঘোষকে আটকাতে পারবে না, অভিককে আটকাতে পারবে না, স্বাস্থ্য ভবনের এই মাফিয়াদের আটকাতে পারবে? তো তার জন্য যে জুনিয়র ডাক্তাররা চেয়েছেন যে এই যে দাগি লোকগুলো যাদের নামে মাফিয়া কালচার, থ্রেট কালচারের অভিযোগ আছে, তাদের সরিয়ে দিতে হবে ওই জায়গা থেকে। না হলে আমাদের আসল যে ভয়, দুশ্চিন্তার কারণ, সেটা কিন্তু এরা, এই স্বাস্থ্য ভবনের বড় বড় আমলারা এবং এই সমস্ত অভিকার বিরূপাক্ষের মতো ভাইয়েরা, কোট আনকোট। সো এটা আমাদের বুঝতে হবে বাংলার মানুষকে, এবং আমি নিশ্চিত সুপ্রিম কোর্টও বুঝবে। এবং যে সমস্ত আইনজীবীরা, বিকাশ বাবুরা, ফিরোজ এডুলজি, সব্যসাচী, কৌস্তব এবং বাংলার আরো যে সমস্ত আইনজীবীরা এই অভয়ার পরিবারের হয়ে লড়াইটা করছেন, বা বিভিন্ন অ্যাসোসিয়েশন বা জুনিয়র ডক্টরদের হয়ে লড়াইটা করছেন বা প্রতিনিধিত্ব করছেন, তারা নিশ্চয়ই বোঝাবেন সিকিউরিটি থ্রেট একটাও হাসপাতালে কি এখন অব্দি আমরা শুনেছি যে বহিরাগত কোন চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ দিয়ে করেছে? হ্যাঁ, পেশেন্টদের আত্মীয় স্বজনদের সঙ্গে ঝামেলা হয়, এবং সেগুলো প্রত্যেকটা কেসে কিন্তু এই শাসক দলের লোকেরাই ওই বহিরাগত গুন্ডাদের সাপোর্ট করে। আর আসল বিপদ হচ্ছে এই মাফিয়া রাজের বিরুদ্ধে, যার জন্য অভাগাকে প্রাণ দিতে হলো, অভয়াকে, মাফ করবেন। তো এই যে বিপদটা, নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে ওই পুলিশ, সিআরপিএফ বা সিআইএসএফ দিয়ে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না। যারা দুর্নীতি এবং মাফিয়ারাজ কায়েম করেছে, স্বাস্থ্য ভবনের যারা মাথায় বসে আছে, সেই লোকগুলোকে সরাতে হবে, এটা ন্যায্য দাবি। আর এই ঘটনাটাও কিন্তু, এই দাবিটাও কিন্তু আদালতের বিচার্য বিষয় নয়, বিচারাধীন নয়, এটা সম্পূর্ণ এখন অব্দি রাজ্য সরকারের মধ্যে রয়েছে। কারণ এটা পরিষ্কার দেখা গেল, সন্দীপ ঘোষ যে লোকটির নামে সিঙ্গাপুরে একজন মহিলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাকে আপনি আরজিকর মেডিকেল কলেজে প্রিন্সিপাল বানাচ্ছেন। এইরকম একটা ভয়ঙ্কর ঘটনার পর যখন উনি ক্যামেরার সামনে কাঁদো কাঁদো মুখ করে বললেন যে আমি দায়িত্ব নিয়ে, নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করলাম, সেই পদত্যাগটাকে ফিরিয়ে নিতে বললেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, না না তুমি করবে না, এবং তার বদলে ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল বানানো হলো। সেটা যখন হলো না ওখানকার ছাত্রদের বিক্ষোভে, সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য ভবনের অফিসার অন স্পেশাল ডিউটি করে দিল। এই যদি হয়, পরবর্তী পদক্ষেপে যদি আমাদের এই বিরূপাক্ষ বা অভিককে বানিয়ে দেওয়া হলো স্বাস্থ্য সচিব, আর বিরূপাক্ষকে বানিয়ে দেওয়া হলো ডিএমই, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তো তার কি পরিণতি হবে? ছাত্ররা তো, আমাদের জুনিয়র ডাক্তাররা তো সেই ভয়টাই পাচ্ছে যে এই লোকগুলোকে না সরালে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। কে ঢুকতে দিয়েছিল? যদি আমি ধরেও নিলাম এখন অব্দি তর্কের খাতিরে সঞ্জয় রায় সবকিছু করেছে, তাকে ওখানে অ্যাক্সেস দিয়েছে কে? সন্দীপ ঘোষ। হাজার হাজার, প্রচুর কমপ্লেন আসছে, প্রচুর খবর আসছে। তো সমস্যার সূত্র সঞ্জয় রায় নয়, সমস্যার সূত্র হচ্ছে সন্দীপ ঘোষ। তাকে প্রোটেকশন কে দিচ্ছেন? মুখ্যমন্ত্রী।
সো এখানে এই লোকগুলোকে সরাতে বলাটা মোটেও অন্যায্য দাবি নয়। 3 নম্বর, যেটা খুব গুরুত্বপূর্ণ, লাইভ স্ট্রিমিং। সমস্যাটা কোথায় লাইভ স্ট্রিমিং এ? উনি যদি লাইভ স্ট্রিমিং, উনি যতগুলো প্রশাসনিক সভায় যান, যেখানে কখনো ডিজি কে বলেন, প্রাক্তনীকে এই সুরজিৎ তুমি এটা করো, চিফ সেক্রেটারিকে নাম ধরে ধরে রেখে নেয়, গোপালিকা তুমি দাঁড়িয়ে দাঁড়াও, তুমি জবাব দাও, ওখানের নির্বাচিত সাংসদ বিধায়ককে কেউ এই তুমি মোটা হয়ে গেছো, তুমি এক্সারসাইজ করছো না, এইগুলো যখন লাইভ স্ট্রিমিং এ হয়, তাহলে আজকে মিটিং এ লাইভ স্ট্রিমিং হতে সমস্যা কোথায়? এবং আমরা শুনেছি ডিজি বলেছেন রুল অফ ল। দেখাতে পারবেন কোন রুল অফ ল তে রয়েছে যে লাইভ স্ট্রিমিং এ হবে না, সম্ভব নয়? এবং আইনের থেকেও বড় ব্যাপারটা হচ্ছে মানবিক। যদি সত্যি সত্যি রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যদি সত্যি এই সমস্যার সমাধান চাইতেন, বাংলার মানুষের এই যে চিকিৎসা ব্যবস্থায় যদি কোনো সমস্যা হয়ে থাকে, যেটা হচ্ছে না, এটাকে বানানো হচ্ছে, তাহলে ওনার এই সরাসরি সম্প্রচারে কোনো সমস্যা হওয়ার উচিত ছিল না। কারণ প্রতি কটা দাবি যা ডিসকাশন হতো, একটা ব্যাপারও কিন্তু বিচারাধীন নয়। ভয়ার হত্যা ধর্ষণ তদন্তটা, এবং সেটা তো জুনিয়র ডাক্তাররা বলেননি যে আমাদের জানান কি তদন্ত হচ্ছে, সেটা তো পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসন, পুলিশ তারা জানাতেও পারবে না। এটা তো ওদের লজ্জার ব্যাপার যে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছে যে কলকাতা পুলিশের আমার ভরসা নেই, সিবিআই কে দেওয়া হোক। তো সিবিআই যখন তদন্ত করছে, মুখ্যমন্ত্রী বা ডিজি বা মুখ্য সচিব, তাদের সমস্যাটা কোথায়? তাদের তো কেউ প্রশ্নই করছে না। যে প্রশ্নটা করাই হবে না এবং যেটা তদন্তের বিচার্যই নয়, সেটা নিয়ে যদি কেউ নাটক করার চেষ্টা করে, সেটা বাংলার মানুষ বুঝবে। বাংলার মানুষ এতটা বোকা নয়। এক ডিজি যদি বলে থাকেন যে কোনো কারণ নেই, কারণটা বিচার করার অধিকার ওনার নেই। উনি কিন্তু আমাদের করদাতাদের পয়সায় ওনার সংসার চলে, উনি আমাদের সেবা করার জন্য আছেন। মানুষ কি চাইবে, সে কোনটা দেওয়া হবে, কারণ আছে কি না আছে, সেটা উনি সিদ্ধান্ত নিতে পারেন না। উনি চাই ডিজি হতে পারেন, কিন্তু উনি পাবলিক সার্ভেন্ট, সার্ভেন্ট ডিসিশন নেয় না, সার্ভেন্ট এক্সিকিউট করে। আর আসছি সেকেন্ড পোর্শন, উনি বলছেন রুল নেই, উনি সেই রুলটা দেখাতে পারবেন? পার্লামেন্টে ডিসকাশন হচ্ছে, সেগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ডিসকাশন হচ্ছে, বড় বড় কেসের সওয়াল জবাব হচ্ছে, সেগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা জানেন যে ওখানে জুনিয়র ডাক্তাররা অত্যন্ত যুক্তিযুক্ত যে এক একটা প্রশ্ন করবে, সেগুলোর জবাব আপনারা দিতে পারবেন না। এবং আপনারা যে এই যে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছেন যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে, বাংলাতে 23 জন না 7 জন মারা গেছেন। জুনিয়র ডাক্তাররা যদি ওখানে মুখ্যমন্ত্রীকে সামনে বলতেন বা মুখ্য সচিবকে, চলুন আপনাকে একদিন 24 ঘন্টা টাইম দেওয়া হলো, 23 জন না 27 জন মারা গেছে, 7 দিন আগে 27 জন, তারপর সংখ্যাটা আর বাড়েনি। তো এখানে সমস্যাটা হয়েছে স্বচ্ছতার অভাব। কারণ সদিচ্ছা না থাকলে এই সমস্যার সমাধানের যে জটিল জায়গাগুলো, যেগুলোর বিচার চায়, সেই জিনিসগুলোর জন্য সমাধান চায় জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, এবং অ্যাক্রস প্রফেশনাল লাইন, পেশা নির্বিশেষে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে বাংলার মানুষ যে দাবিগুলো চাইছে, এটা এই জুনিয়র ডাক্তারদের দাবি নয়, এটা বাংলার প্রতি গোটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দাবি। সেগুলো একটারও জবাব দিতে পারবেন না লাইভ স্ট্রিমিং হলে, কারণ উনি এক্সপোজ হয়ে যাবেন, সেই জন্য সেই ভয় লাইভ স্ট্রিমিং করতে দেননি। দেখুন, এটা আমি তো বললাম যে আপনার যদি সদিচ্ছা না থাকে, তখন আপনি এই সমস্ত জিনিস, কারণ মুখ্যমন্ত্রী চাইছিলেনই না যে এই বৈঠকটা হোক, তার জন্যই উনি ইগো বলো যে কোনো কারণেই বলো, উনি বলে দিয়েছেন লাইভ স্ট্রিমিং করতে দেবেন না, না হলে আপত্তির কোনো কারণ নেই। একদিকে লাইভ স্ট্রিমিং আর আরেকদিকে ওনাদের ভাষাতে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, বাংলার নাকি হাজার হাজার লোক বিপন্ন। মুখ্যমন্ত্রীর কাছে কোনটা গুরুত্বপূর্ণ? আমি ডিজি বা মুখ্য সচিবকে কোনো গুরুত্বই দিচ্ছি না, দে আর পাবলিক সার্ভেন্ট, সার্ভেন্ট শুড নট হ্যাভ এনি রাইট টু সে অন দিস। মুখ্যমন্ত্রী নির্বাচিত জনপ্রতিনিধি, বাংলার সাংবিধানিক একজন প্রধান, সংবিধানের শপথ নেওয়া, উনি জবাব দিন না। ওনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, যে এই যে অচলাবস্থা এটা কাটিয়ে দেওয়া, নাকি লাইভ সম্প্রচার নিয়ে একটা ইগো ইস্যু করে বা ওটাকে ধরে ওই লোকে
অতীতে বলতো না যে যখন বানের জলে ডুবে যায় খড়কুটো ধরে ভাসার চেষ্টা করে, এবার বাংলায় প্রবাদটা বদলে যাবে। যখন মুখ্যমন্ত্রী জলে ডুবে যাচ্ছেন বা বুঝতে পারছেন আমি ডুবে যাচ্ছি, তখন উনি লাইভ স্ট্রিমিং কে ধরে বাঁচার চেষ্টা করলেন। তবে লাভ হবে না, বাংলার মানুষ এত বোকা নয়। এটা ভেবে নিতে হবে যে এই যে জুনিয়র ডাক্তারদের পেছনে বাংলার লক্ষ লক্ষ নয় কোটি কোটি লোক, সারা দেশের বিদেশের সারা পৃথিবীতে সমস্ত লোকজন রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় এবং মুখ্য সচিব আর ডিজিকে আমি তো আবার বলছি গুরুত্বই না, কারণ দে আর পাবলিক সার্ভেন্ট। মনিব যা বলবে ওদের বলতে হবে। এখানে মনিব হচ্ছেন মুখ্যমন্ত্রী, যিনি বাংলার মানুষের সাধারণ মানুষের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি একটা অত্যন্ত কুরুচিকর আপত্তিজনক শব্দ ব্যবহার করেছেন এবং সেটা মুখ্য সচিবের চিঠিতেও রয়েছিল, যে মেল পাঠিয়েছিল মুখ্যমন্ত্রীও সেটা ব্যবহার করেছেন, যে শুভবুদ্ধির উদয় হোক। মানেটা কি? এই যে আমাদের ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, এরা কি অশুভ বুদ্ধি নিয়ে এতদিন ধরে কর্মবিরতি আন্দোলন করছে? ওনাকে কে অধিকার দিল মুখ্যমন্ত্রীকে এই বাংলার বা দেশের বা সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে অসম্মান করার? শুভবুদ্ধির ঠিকাদারি কি উনি একা রেখেছেন? আমি, তুমি, আমরা সবাই অ্যাক্রস পলিটিক্যাল লাইন, অ্যাক্রস প্রফেশনাল, এজ গ্রুপ, কাস্ট, ক্রিড, কালচার, এনি জেন্ডার, এদের আমাদের সবাই অশুভ বুদ্ধি? শুধু উনি এবং ওনার 2-3 জন সার্ভেন্ট তাদেরই শুভ বুদ্ধি? শুভবুদ্ধির উদয় হলো মানেটা কি? শুভবুদ্ধি তো ছিল, আপনার শুভ বুদ্ধি কোনোদিন ছিল না, আপনি এখনো অশুভ বুদ্ধি দিয়ে চলছেন। আমি সেই আরেকটা বিখ্যাত একটা সিনেমার ডায়লগ ছিল, গেট ওয়েল সুন লাকি সিং, এখানেও বলতে হবে গেট ওয়েল সুন চিফ মিনিস্টার। দেখো, রাজ্য সরকারের, এটা তো আমরা বারবার বলছি, আমরা যখন কেউটে সাপের গর্তে হাত ঢুকিয়ে কেউটে সাপকে বার করে আনবো, কেউটে সাপকে পুষলে তো যে কোনো সময় তার ছোবলে বাড়ির লোকজনদের মৃত্যু হতে পারে। এবার কেউটে সাপের মানে গর্তে হাত ঢুকে যখন কেউটে সাপকে বার করবো, সে কামড়াতে পারেই, তার প্রিকশন নিতে হয়, কারণ রিটালিয়েশন হবেই। এবং যখন কোনো সংবিধানের শপথ বা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় থেকে যদি কেউ প্রতিহিংসার রাজনীতি করেন, যে উনি মুখে বলেন যে বদলা নয় বদল চাই, আমরা উল্টোটা দেখি যে বদল হয় না, বদলাটাই হয়। এবং তার নমুনা বিভিন্ন রাজনৈতিক দল, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বহু কেস পেন্ডিং পড়ে আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে মহিলা কমিশন, সব জায়গায় রয়েছে। আক্রমণ নামবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আবার সেই সতর্কীকরণ, এই সতর্ক বার্তা দিয়ে রাখা হলো। শুভ বুদ্ধি যদি আপনাদের থাকে, যুক্তিবোধ থাকে, মাটির সঙ্গে যদি এখনো সম্পর্ক থাকে, মানুষের সঙ্গে যদি এখনো সম্পর্ক থাকে, মা তো আমাদের চলে গেল, কন্যা সন্তান সে তো মায়, তাকে তো ধর্ষণ করে নারকীয় ভাবে হত্যা করা হলো। সুতরাং মায়েদের প্রতি কতটা সম্মান আমি সেটা বিতর্কে যাচ্ছি না, কিন্তু মাটি আর মানুষের সঙ্গে যদি বিন্দুমাত্র সম্পর্ক থাকে, এখনো যদি মাটির গন্ধ পান, আপনি ওই ভুল পথে পা দেবেন না। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোন রকম যদি প্রতিহিংসামূলক আচরণ করা হয়, বাংলার নাগরিকদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এটা পরিষ্কার আপনি জেনে রাখুন, শুধু সিনিয়র ডাক্তাররা নয়, সারা বাংলা কিন্তু গর্জে উঠবে, বাংলা অবরুদ্ধ হয়ে যাবে, আপনি সামলাতে পারবেন না। আপনার শুভবুদ্ধির উদয় হোক। এন্ড শেষে আমি আবার ওই কথা বলবো, গেট ওয়েল সুন। আপনি ভালো হন, সুস্থ হন, দরকার পড়লে এই ডাক্তারদের বলুন, ওরাই ভালো মানসিক চিকিৎসক পাঠিয়ে দেবেন। মেন্টাল ব্যালেন্সে চলে আসুন, এত টেনশন করবেন না। আপনাকে তো রাজ্যের মানুষই মুখ্যমন্ত্রী বানিয়েছে, একবার মানুষের কাছে নেমে আসুন, মানুষের কাছে নেমে এসে বলুন যেখানে যা ভুল হয়েছে সব আমরা শুধরে নেব। আপনি যদি প্রতিহিংসার জায়গায় যান, দেখিয়ে দেওয়ার জায়গায় যান, তাহলে বাংলার পুরো নাগরিক সমাজ, সারা পৃথিবীর নাগরিক সমাজ, দেশের নাগরিক সমাজ আপনাকেও দেখিয়ে দেবে। আর সেটা সেই দেখা হবে, ইতিহাস বলছে সারা পৃথিবীর সমস্ত স্বৈরাচারী সেই দেখাটা দেখেছে।